থাইল্যান্ড এম্বাসিতে আমার পাসপোর্ট ব্ল্যাকলিস্টে থাকার পরও নতুন নিয়মে কিভাবে ই ভিসা পেলাম, অল্প সময়ে তাড়াহুড়ো করে টিকিট কাটলে কি ঝামেলা হয় এবং বাংলাদেশ ইমিগ্রেশনে একা যাচ্ছি বলে আবার কি ঝামেলা হয়েছে আমার সঙ্গে, এবং ব্যাংককে যে অল্প খরচে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আমি আমার গার্লস হোস্টেলে কিভাবে পৌঁছেছি এবং এক রাতে গার্লস হোস্টেলে থাকার ভাড়া কিরকম পড়বে সবই জানাবো আপনাদেরকে এই ভ্লগে। তো ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভ্লগ নিয়ে। এইবার প্রথম আমি ব্যাংকক যাচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে পুরো থাইল্যান্ড ঘুরে দেখতে চাই। তাহলে চলুন আমার সঙ্গে শুরু করা যাক আমার আজকের ভ্লগ। এবার আমার ফ্লাইট ছিল সকাল 11টাতে। তো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর 3 ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে যেতে হয়। তা আমিও 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং যেই আমার লাগেজগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি টিকিট কেটেছিলাম বাংলাদেশ বিমানে। তো আমি খুব তাড়াহুড়ো করে টিকিট কেটেছিলাম, মানে আমার থাইল্যান্ড ট্যুরে যাওয়ার 1 সপ্তাহ আগে আমি টিকিট কেটেছি, যার জন্য আমার টিকিটের প্রাইস পড়েছে অনেক বেশি। তো আমি বলবো যে আপনারা এই ভুলটা করবেন না। আপনারা কোনো ট্যুরে যাওয়ার প্ল্যান করলে অবশ্যই 1 থেকে 1.5 মাস আগে টিকিট কাটবেন, না হলে অনেক বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর আমার শুটিং এবং কাজ মিলে আমি একটু ঝামেলায় পড়ে যাওয়ার কারণে আমি আসলে কনফার্ম করতে পারছিলাম না যে আমি কবে ট্যুরে যেতে চাই। তো দ্যাটস ওয়াই আমার ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল, যার কারণে আমি খুব তাড়াহুড়ো করেই 1 সপ্তাহের মধ্যে টিকিট কাটি, যার জন্য আমার টিকিটের প্রাইস পড়েছে 43,000 টাকা। এটা 1 থেকে 1.5 মাস আগে কাটলেই হয়তো আমি পেতাম 30 থেকে 32,000 টাকার মধ্যে। যাই হোক, এবার বলি ইমিগ্রেশনে কি ঝামেলা হয়েছিল। এবার আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি একা যাচ্ছি কিনা আর প্রথমবার ব্যাংকক যাচ্ছি কিনা। যখনই বললাম যে আমি প্রথমবার যাচ্ছি এবং একা যাচ্ছি, তখনই অফিসার নানান প্রশ্ন করে আমাকে আবার আরেকজন অফিসারের কাছে পাঠিয়ে দিল। সেখানে যাওয়ার পর ওই ভদ্রলোক আমাকে বলল যে আমার পেপার সবই ঠিক ছিল, যে আপনার অনলাইন কনফার্মেশন লেটারটা আমাকে দেখাতে হবে। ওই পেপারটা আমার কাছে ছিল না। এজেন্সিকে ফোন করার পর ওরা আমাকে অ্যারেঞ্জ করে দেয়, তারপর ওইটা ইমিগ্রেশনে দেখানোর পর আমাকে ছেড়ে দেয়। শুধু আমি না, আমার সাথে আরো 2টা ফ্যামিলির সাথেও এরকম হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে থাইল্যান্ড ট্রাভেল করার আগে অবশ্যই অনলাইন অ্যাপ্রুভাল পেপারটা সাথে রাখবেন, তাহলে আর ইমিগ্রেশনে কোনো ঝামেলা হবে না। আর থাইল্যান্ড যাওয়ার সময় কি কি ডকুমেন্ট লাগছে সেটা একটু বলে দিচ্ছি। ফ্লাই করার 48 ঘন্টা আগেই অনলাইন অ্যাপ্রুভাল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেটার সফট কপি সাথে রাখতে হবে। 6 মান্থ ভ্যালিড পাসপোর্ট লাগবে, রিটার্ন এয়ার টিকিট, ভিসা অ্যারাইভাল কার্ড, হোটেল বুকিং এবং অনলাইন অ্যাপ্রুভাল কার্ড সাথে রাখতে হবে। আমার ফ্লাইটের 3 ঘন্টা আগেই আমি এয়ারপোর্টে এসেছি এবং এই সমস্ত ফর্মালিটিস করতে করতে কখন যে 3 ঘন্টা পার হয়ে গেছে আমি টেরই পাইনি। তো ফাইনালি আমার সব ফর্মালিটিস শেষ করে আমি এয়ারে চলে এসেছি। তো ওঠার পর নানান দিক নির্দেশনা তারা দিচ্ছিল। তো এগুলো শেষ করার পর প্লেনটা ছাড়বে। কেউ যদি এয়ারপোর্টে যে সময় নষ্ট করতে না চান, তাহলে আমি বলবো যে এই পেপারস গুলো রেডি করে নিয়ে তারপর এয়ারপোর্টে যাবেন। এবার আপনাদেরকে বলছি থাইল্যান্ড এম্বাসিতে আমি ব্ল্যাক লিস্টে থাকার পরেও কিভাবে ভিসা পেলাম। আমি বছর 2 আগে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো ওরা আমাকে কল করে অনেক কিছু জিজ্ঞেস করে। যখন শুনলো যে অভিনয় করি এবং একা যাচ্ছি, শুনে ওরা আমাকে এম্বাসিতে ডাকে। তো আমি একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম রাস্তায়। আমি টাইমলি এম্বাসিতে যেতে পারিনি। জাস্ট আমার 5 মিনিট লেট হয়েছিল, তখন ওরা আমাকে আর ঢুকতে দেয়নি। আর আমার পাসপোর্টটা ফেরত দেয় আমার পাসপোর্টের পেছনে একটা সিল দিয়ে দেয়, বি লিখে। তার মানে আমাকে ওরা ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। তো আমি তো ভাবলাম যে আমি মনে হয় আর থাইল্যান্ড যেতে পারবো না। আসলেও আমি 2 বছর ট্রাই করিনি ভিসার জন্য। নতুন করে যখন ই ভিসার আবেদন শুরু হলো, তখন আমি ট্রাই করলাম। তো ট্রাই করার পর আমি ভিসা পেয়ে গিয়েছি। আর ভিসা পাওয়ার জন্য আমার লেগেছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, 2 কপি ছবি, কোন প্রফেশনে রয়েছে সেটার পেপারস, কার্ড লেগেছে, আর একটা এনওসি লেগেছে। ব্যাংকে মিনিমাম আপনার 1 লাখ টাকা থাকতে হবে ভিসার জন্য। আর ঢাকার একটা অথেন্টিক এজেন্সি থেকে আমি ভিসা করিয়েছি। তো এটা বলতে চাচ্ছিলাম যে যাদেরকে ব্লক লিস্টে ফেলে রেখেছে বা ভি দিয়ে রেখেছে পাসপোর্টে, তারা কিন্তু ই ভিসার জন্য আবেদন করতে পারেন। কারণ ই ভিসার যখন আবেদন করবেন, তখন আসলে ওই আগে আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলেছে কিনা আগের কোনো রেকর্ড ওদের সার্ভারে থাকে না। সো আপনারা যারা ব্ল্যাক লিস্টে ছিলেন এতদিন, তারা কিন্তু চাইলেই এখন ই ভিসা করে থাইল্যান্ড ঘুরে আসতে পারেন। বাংলাদেশ বিমানে আমার ফ্লাইট ছিল BG03
AA। আর বাংলাদেশ বিমানে বসার পর মনে হচ্ছিল যে আমি একটা লোকাল বাসে বসেছি। আমি ছোটখাটো একটা মানুষ, তারপরও হচ্ছে আমি পা রাখতে পারছিলাম না, এত সামনে এত ছোট জায়গা। তবে যাই হোক, আমার এটা ভালো লেগেছে যে আমার পাশে হচ্ছে কেউ ছিল না, আমি একদম একা বসেছিলাম। 3 জনের সিট ছিল, 2টা সিটই ফাঁকা ছিল। আমি জাস্ট লোকাল বাসের মতো হচ্ছে শুয়ে বসে তারপর হচ্ছে যাচ্ছি। তো এর মধ্যে চলে এসেছে খাবার। তো এটা লোকাল বাসের মতো, সিটটা যতই পচা হোক না কেন, খাবারটা দেখে আমার মনটা ভরে গেছে। মানে এত ক্ষুধা লেগেছিল সকাল থেকে। তো এখন হচ্ছে ভাতটা দেখেই খুব ভালো লেগেছে। আসলে আমরা যারা বাঙালি রয়েছি, মানে মাছে ভাতে বাঙালি, তো তাই হচ্ছে ভাত দেখেই মানে মনটা ভরে গেছে। খাবারটাও বেশ মজার ছিল। বিমানে ওঠার পর নিজেকে প্রজাপতি মনে হয়। মেঘের ভেলায় ভাসতে ভাসতে পুরো শহরটা দেখা যায়। উপর থেকে দেখতে পুরো শহরটা এত বেশি সুন্দর লাগে। আর তখনই আমি সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর পৃথিবী সে আমাকে দেখার সৌভাগ্য দান করেছেন। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে প্রথমবারের মতো আমি ব্যাংকক যাচ্ছি, থাইল্যান্ড যাচ্ছি। থাইল্যান্ডের এয়ার টিকিট যখন 10,000 টাকা ছিল, তখন থেকে হচ্ছে আমার থাইল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট যাওয়া হয়ে ওঠেনি। এখন যাচ্ছি থাইল্যান্ডে। এইটা নিয়ে আমি খুব এক্সাইটেড। মনের ভেতর খুব জল্পনা কল্পনা চলছে যে এত বছর ধরে যাচ্ছি থাইল্যান্ড যাওয়ার জন্য, কত সুন্দর একটা দেশ দেখব। 3 ঘন্টা ওড়াউড়ি করে আমি এখন চলে এসেছি ব্যাংককে। আমরা বাঙালিরা সবসময় অস্থির, ওঠার সময় অস্থির ছিল, নামার সময় অস্থির, মানে কে কার আগে নামবে। তো আমি আপনাদেরকে একটু বলতে চাই, থাইল্যান্ডে বিশেষ করে যারা মেয়েরা একা ঘুরতে আসতে চান, তারা কিন্তু একটু যদি সস্তায় ঘুরতে চান, তাহলে এই পুরো ব্লগটা কিন্তু আপনাদের জন্য। এছাড়াও থাইল্যান্ডের এই সিরিজ ব্লগটাতে আমি দেখানোর চেষ্টা করব পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা এবং গার্লস হোস্টেলগুলো কিভাবে ম্যানেজ করে থেকেছি সেগুলো দেখানোর চেষ্টা করব। এই যে ফাইনালি আমি নেমে গেছি। প্রথমবারের মতো আমি আমার স্বপ্নের দেশ থাইল্যান্ডে ঘুরতে চলে এসেছি। আমি এখন চলে এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্টে, থাইল্যান্ডে হচ্ছে ব্যাংককে। বিশেষ করে থাইল্যান্ডে এটাই হচ্ছে আমার প্রথম ট্রিপ। থাইল্যান্ডের ওয়াশরুম অনেক সুন্দর, বাট ওয়াশরুমে হ্যান্ড শাওয়ার নাই, তো এইটা হচ্ছে একটু ঝামেলার। তো আমাদের মতো বাঙালি যারা রয়েছেন তাদের কিন্তু ওয়াশরুমে আসতে হলে সাথে করে হচ্ছে পানির বোতল ক্যারি করতে হবে। এখন আমি যাচ্ছি ইমিগ্রেশন ক্রস করতে। তো একটু বলে দিচ্ছি যে এখানে কি কি ডকুমেন্টস আমার লেগেছে। 4টা জিনিস আমার লেগেছে: পাসপোর্ট, রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং, অনলাইন ভিসা অ্যারাইভাল কার্ড। তো ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট জিজ্ঞেস করলো যে আমি কয়দিন থাকতে চাই। এটা জানার পর হচ্ছে তারা আমাকে ছেড়ে দিয়েছে। আর ইমিগ্রেশনে বেশ ভালো সময় লেগেছে, কারণ অনেক পরিমাণে ভিড় ছিল। এখন হচ্ছে আমি লাগেজটা কালেক্ট করব। তো দেখি মানে কতক্ষণ লাগে সেটাও হচ্ছে আপনাদেরকে জানাবো। এ পর্যন্ত আমি যে কয়টায় জায়গায় বেড়াতে গিয়েছি আমার লাগেজ পেতে সময় লাগেনি। দেখা গিয়েছে যে আমি ইমিগ্রেশন ক্রস করার আগেই হচ্ছে আমার লাগেজ দাঁড়িয়েছিল। এবারও হয়তো আশা করি তেমনই ঘটবে, লাগেজ পেতে সময় লাগবে না। হ্যাঁ, আসলে তাই হলো যে আমি এসে দেখলাম যে আমার লাগেজ রেডি। এয়ারপোর্টের ভেতরেই হচ্ছে এরকম সিম কার্ডের অনেক দোকান রয়েছে। এয়ারপোর্টের ভেতর থেকে সিম কার্ড কিনলে একটু টাকা বেশি লাগে, বাইরে থেকে কিনলে একটু কম লাগে। তো আপনারা যদি এয়ারপোর্ট থেকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনাদের হোটেলে যান, সেক্ষেত্রে আমি মনে করি যে সিম কার্ডের প্রয়োজন নেই, আপনারা বাইরে থেকে পরে কিনে নিতে পারবেন। যাই হোক, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারেন। আমি এয়ারপোর্টের ভেতর থেকে সিম কার্ড কিনে নিই। আর আমার কাছে কিছু খুচরা ডলার ছিল, তো ওইটা হচ্ছে আমি ভাঙিয়ে নিয়েছি, 300 বাত পেয়েছি। এয়ারপোর্ট থেকে ডলার এক্সচেঞ্জ করলে কম পাওয়া যায়, অ্যাটলিস্ট 2 থেকে 3 বাত আপনি কম পাবেন। তাই আমি এয়ারপোর্ট থেকে ডলার এক্সচেঞ্জ করিনি, অল্প কিছু ডলার ছিল সেটা এক্সচেঞ্জ করে নিয়েছি। আর আমি এখন বের হব 8 নাম্বার গেট দিয়ে। এখান দিয়ে বের হবার পর হচ্ছে এরকম বাস কাউন্টার দেখা যাবে অনেকগুলো। এখান থেকে সব জায়গার ডিরেক্ট বাস রয়েছে, ব্যাংকক, পাতায়া, ফুকেট এবং ভ্যান সার্ভিসও এখানে রয়েছে। তো কেউ চাইলে কিন্তু এয়ারপোর্ট থেকে ডিরেক্ট হচ্ছে ব্যাংকক বা পাতায়া যেতে পারেন। আর আমি ট্রেনে যেতে চাই, তাই আমি এয়ারপোর্ট রেল লিংক ইউজ করছি, যাতে সময় কম লাগে এবং খরচটাও কম লাগে। আর বাসে গেলে হচ্ছে একটু সময় বেশি লাগে এবং অনেক ট্রাফিক থাকতে পারে, যার কারণে হচ্ছে আমি ট্রেনটা প্রেফার করছি। তো আমি এখান থেকে হচ্ছে টিকিট কেটে তারপর যাচ্ছি। আমি যাব হচ্ছে খাওসান রোডে। তো এখানে হচ্ছে একটা রেল কিভাবে চলবে সেটা লাইন দেওয়া আছে। তো সিটির লাইনে হচ্ছে আমাকে যেতে হবে, তারপর হচ্ছে চেঞ্জ করে আমি আরেকটা মেট্রোতে উঠবো।
আমি হচ্ছে এখন মাক্কাসান যাচ্ছি। এটা হচ্ছে ট্রেন টিকিট, এটা দাম হচ্ছে 35 বাত। আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা চলে এসেছি এয়ারপোর্ট রেল লিংক স্টেশনে। এখান থেকে আমি সোজা চলে যাব মাক্কাসান স্টেশনে। তো প্রথমে আমি আপনাদেরকে বললাম যে একটা টিকিট কেটেছি, টিকিটটার দাম পড়েছে 35 বাত। এখান থেকে যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। মানে জ্যাম জট ছাড়া যদি কেউ যেতে চান তাহলে ট্রেনটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন। থাইল্যান্ডে এখন অনেক গরম, ট্রেনে এসি রয়েছে এবং স্টেশনে এসি রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাগেজ নিয়ে হচ্ছে ট্রেনে যাতায়াত করা সম্ভব। ট্রাভেলারদের জন্য এটা খুবই ভালো একটা অপশন, কম খরচে আসলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে তার গন্তব্যে পৌঁছানো। তো আমি ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন চলতে শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে অনেক দেশের লোকজন আসলে বেড়াতে এসেছে। তো আমিও হচ্ছে উঠে পড়েছি। থাইল্যান্ড শহর দেখতে দেখতে আমি এখন আমার গন্তব্যে পৌঁছে যাব। আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমি থাইল্যান্ডে কোনো হোটেল বুকিং করিনি, আমি মেয়েদের হোস্টেলে উঠছি। আর আমার হোস্টেলটা হচ্ছে খাওসান রোডে। তো খাওসান রোডে আমি কিভাবে যাব সেটাই আপনাদেরকে জানাবো। আমি এখন আছি মাক্কাসান স্টেশনে, এখানে আমি নামলাম। এখান থেকে হচ্ছে আমি পেচাবর স্টেশনে যাব। এখান থেকে হেঁটে যেতে আমার 5 থেকে 7 মিনিট লাগবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে যাবেন। আর এইখানে প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এরকম সাইনবোর্ড দেওয়া আছে এবং প্রত্যেকটা কোন দিকে কিভাবে যাবেন সবগুলো দেওয়া আছে। তো যারা একেবারে প্রথম ঘুরতে আসবেন বা একা ঘুরতে আসবেন তাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট এই বোর্ডগুলো ফলো করলেই হচ্ছে আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন। প্রত্যেকটা জায়গায় এরকম ম্যাপ সহকারে জায়গার নাম দেওয়া রয়েছে। আপনি জাস্ট কোন জায়গায় যেতে চান সেই জায়গাটা দেখে পাশেই হচ্ছে টিকিট কাউন্টার বুথ রয়েছে, সেখান থেকে আপনি কিনতে পারবেন টিকিট। মাক্কাসান স্টেশন থেকে বের হয়ে এই জায়গাটা হেঁটে হচ্ছে আমাকে পেচাবরি এমআরটি লাইনটা ধরতে হবে। এখান থেকে গেলে হচ্ছে এমআরটি লাইনটা আমি পেয়ে যাব। এই ফুটওভার ব্রিজ এবং সাইনবোর্ডগুলো ফলো করলেই হচ্ছে খুব সহজে পৌঁছে যাওয়া যাবে। এখন আমি চলে এসেছি পেচাবরি স্টেশনে। এখান থেকে আমি এমআরটিতে উঠবো। আমি যেহেতু খাওসান রোডে যাব, খাওসান রোডে যেতে চাইলে হচ্ছে সানামচাই স্টেশন এবং স্যামিয়ত স্টেশন, এই দুইটা স্টেশন খুব কাছে। তো আমি সানামচাইতে নামবো। সানামচাই থেকে আমার খাওসান রোডে যেতে খুব কম সময় লাগবে। তো এখান থেকে আমি এমআরটি টিকিট কেটেছি। এই টিকিটের দাম পড়েছে 35 বাত। আর এখান থেকে খুব সহজেই হচ্ছে আমি যেতে পারবো। তো এমআরটি চলে এসেছে, আমি উঠে পড়েছি এমআরটিতে। তো একটু অনেক বেশি ভিড় ছিল, মেবি ওদের অফিস টাইম শেষ হয়েছে যার কারণে অনেক ভিড় ছিল। তো আমি এখন চলে এসেছি সানামচাইতে। এখান থেকে বের হয়ে হচ্ছে আমি খাওসান রোড যাব। তো এইখানে মানে এখান থেকে কোত্থেকে বের হতে হবে অনেকগুলো রাস্তা ছিল, জাস্ট একটু সাইনবোর্ড গুলো ফলো করে করে খেয়াল করলেই হচ্ছে আসলে খুব সহজে বের হওয়া যাবে। অনেকগুলো আসলে গেট ছিল, প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে আলাদা আলাদা জায়গা ছিল যে কোন গেট দিয়ে বের হলে আপনি কোথায় যেতে পারবেন। নেমে হচ্ছে এখন বের হলাম। বের হয়েছে এখান থেকে হচ্ছে আমি হোটেলের দিকে যাব। হোটেল না, ঠিক ডরমিটরির দিকে যাব। তো প্রসেসিংটা আপনাদেরকে সব বলে দিব। ফাইনালি আমি আমার স্বপ্নের দেশ থাইল্যান্ডে চলে এসেছি। আর থাইল্যান্ড মানে নামার পর, স্টেশন থেকে নামার পর এই জায়গাটা এত বেশি সুন্দর লেগেছে, এত সুন্দর রাতের থাইল্যান্ড শহরটা। অনেক বেশি এক্সাইটেড হয়ে আমি আসলে কোনো গাড়ি টাড়ি কোনো কিছু না নিয়ে হচ্ছে হাঁটা শুরু করেছি। আমি প্রথমে ফুলগুলো দেখে ভেবেছিলাম প্লাস্টিকের ফুল, বাট এগুলো সত্যি সত্যি ফুল। তো স্টেশন থেকে নামার পর আমার মনে হলো যে রাতে থাইল্যান্ড দেখতে আসলে কেমন হয়। তো হাঁটতে হাঁটতে আমি খাওসান রোড পৌঁছে যাই। এখান থেকে খাওসান রোড খুব বেশি একটা দূর না, বাট আমার সাথে লাগেজ ছিল যার কারণে একটু হাঁটতে কষ্ট হয়েছে। যে আমি হেঁটে খাওসান রোড যাব এই সিদ্ধান্তটা একটু ভুল ছিল। তারপরে ভালো লেগেছে যে পুরো শহরটা আমি দেখতে দেখতে গিয়েছি। খাওসান রোড যেতে স্টেশন থেকে আমার সময় লেগেছে 40 মিনিট হেঁটে। লাগেজ না থাকলে হয়তো 20 থেকে 25 মিনিট আমি হেঁটে চলে আসতে পারতাম। স্টেশন থেকে ট্যাক্সি অথবা টুকটুকে করে হচ্ছে খাওসান রোড আসা যায়। ট্যাক্সি ভাড়া কত আমি ঠিক জানি না। ভাড়া চেয়েছিল 150 বাত, 120 থেকে 150 বাত চেয়েছিল। হয়তো 120 বা 100 বাতে আমি আসতে পারতাম। বাট ওই যে বললাম অনেক বেশি এক্সাইটেড, যার কারণে হচ্ছে আমি পুরো থাইল্যান্ড শহরটা হেঁটে দেখতে চাই, যার জন্য হচ্ছে হেঁটেই আমি চলে এসেছি। তো প্রথমে এসে হচ্ছে আমি লাগেজগুলো আমার রুমে রেখে দিলাম, রেখে হচ্ছে বের হয়ে পড়েছে কারণ আমার অনেক ক্ষুধা লেগেছিল। আর তাছাড়া আজকেই আমি থাইল্যান্ডে এসেছি, আজকেই আমি রুমের মধ্যে বসে থাকবো সেটা তো আসলেই সম্ভব না। যার জন্য জাস্ট লাগেজটা রেখেই হচ্ছে আমি আবার বের হয়ে পড়েছি খাওসান রোডের
সৌন্দর্য দেখার জন্য। তো খাওসান রোডে আসার পর যেটা আমার কাছে মনে হলো, এইটা হচ্ছে পুরো ইউরোপের মতো মনে হলো আমার কাছে। আর পুরো জায়গাটা ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগছিল, একটা ফেস্টিভ ভাইব ছিল। তো ঘুরতে ঘুরতে আমার ক্ষুধা লেগে গিয়েছে, একটা শর্মার দোকান দেখলাম, চিকেন শর্মা বানাচ্ছিল। আর এইখানে এটা দেখে আসলে খাবার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। এখানে অনেক হালাল ফুড রয়েছে এবং হালাল ছাড়া রয়েছে খাবার। তো মুসলমান যারা রয়েছেন বা হালাল ফুড যারা খেতে চান তাদেরকে একটু দেখে দোকানগুলোর সামনে দাঁড়িয়ে থেকে খাবারগুলো পড়ে, মানে লেখাগুলো পড়ে খুঁজে খুঁজে খাবারটা আসলে বের করে নিতে হবে কোনটা হালাল ফুডের দোকান। আর যদি হালাল হারাম নিয়ে কোনো ঝামেলা না থাকে তাহলে আপনারা যে কোনো দোকান থেকে খেতে পারেন। এই জায়গাটা হচ্ছে মেন খাওসান রোড। এখান থেকে আমার হোস্টেলে যেতে হেঁটে যেতে সময় লাগবে 10 মিনিট। আমারটা পড়েছে ওল্ড টাউন, মানে ওল্ড খাওসান রোড যেটা, সেইখানে। তো এখানে খেয়ে হচ্ছে আমি আমার হোস্টেলে চলে গিয়েছি। আর আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে, আজকে আর আমি হোস্টেলটা দেখাচ্ছি না, দিনের বেলা আমি আমার হোস্টেলটা আপনাকে দেখাবো। এয়ারপোর্ট থেকে মাত্র 65 বাথ খরচ করে আমি আমার হোস্টেল পর্যন্ত চলে এসেছি। এটা হচ্ছে আমার হোস্টেলসের রাস্তা। এটা হচ্ছে খাসন রোড থেকে একটু ভিতরে, আর আমার হোস্টেল হচ্ছে ব্যাংকক। তো আমি হচ্ছে অনলাইনে বুক করেছিলাম। অনলাইনে বুক করার পর হচ্ছে এখানে এসে আমাকে 500 বাথ জমা দিতে হয়েছে। হোস্টেলে আমাকে একটা তাওয়াল দিয়েছে, রুমের চাবি দিয়েছে। তো এটা যদি আমি কোনো কিছু নষ্ট করে ফেলি বা হারিয়ে ফেলি, সেক্ষেত্রে হচ্ছে 500 টাকা ওরা রেখে দিবে। তো আমি হোস্টেলটা একটু দেখাই আপনাদেরকে। আমি যখন ফিরে যাব তখন হচ্ছে আমাকে 500 টাকা ব্যাক করে দিবে। এটা হচ্ছে রিসেপশন। এটা 24 ঘন্টা হচ্ছে ফ্রন্ট ডেস্ক খোলা থাকবে। এই হচ্ছে মানে বসে আড্ডা টাড্ডা দেওয়া যাবে যতক্ষণ ইচ্ছা। আর এটা হচ্ছে আমাকে একটা কি দিয়েছে, এটা হচ্ছে যখন ইচ্ছে আমি তখনই ঢুকতে পারবো এবং তখনই বেরোতে পারবো। তো বের হওয়ার সময় হচ্ছে আবার এরকম গার্ড পাঞ্চ করে তারপর বের হইতে হবে। আর এখানে হচ্ছে মানে রুম অনুযায়ী আমার রুম হচ্ছে 250। এখানে হচ্ছে শুজ রাখতে হবে, শুজ না রাখলে হচ্ছে এখান থেকে আবার ফেলে দিবে, খুব সুন্দর করে হাসি দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে জুতোটা ফেলে দিবে। আর এই হচ্ছে আমার পুরো ডরমিটরি। এইটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর বলে দিব যে আসলে ভাড়া কত, একটু সাথে থাকেন আমার। অনলাইনে বুকিং করার পর হচ্ছে আমি দোতলায় রুম পেয়েছি। এটা হচ্ছে ডরমিটরি। এই ডরমিটরিতে আসলে কিছুই নাই, জাস্ট রুমটাই। এটা গার্লস ডরমিটরি। কে একজন বের হচ্ছে আমার রুম থেকে। এইটা হচ্ছে আমার রুম। আর রুমে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না। এখানে হচ্ছে কয়জন, 1 2 3 4 5 6 7 8 জনের বেড। উপরের এইটা হচ্ছে আমার বেড, আর এই হচ্ছে নিচে। এখন আপনাদেরকে একটু ওয়াশরুম দেখাই। আমাদের রুমের পাশেই হচ্ছে ওয়াশরুম। তো এই পাশে হচ্ছে কি বলে জাস্ট হেয়ার ড্রায়ারটা রয়েছে, আর তেমন কিছু এই ওয়াশরুমে নাই। জাস্ট মানে শাওয়ার জেল রয়েছে। তো এই হোস্টেলটাতে আসলে আমি সিঙ্গাপুরে যে হোস্টেলটাতে ছিলাম সেটা অনেক সুন্দর ছিল এবং শাওয়ার জেল, শ্যাম্পু, মানে যা যা দরকার ছিল সব ছিল। বাট এই হোস্টেলটাতে কোনো ডাইনিং স্পেসও নাই, বা মানে আপনি গরম পানি লাগবে বা ঠান্ডা পানি লাগবে সেটারও কোনো অপশন নাই। খেতে হলে হচ্ছে আপনাকে পানি কিনে খেতে হবে। এটা খুব অস্বস্তিকর মনে হয়েছে আমার কাছে। আজকে হচ্ছে থাইল্যান্ডে আমার প্রথম দিন। আমার ডরমিটরিতে ঢুকতে ঢুকতে হচ্ছে 8টা বেজে গিয়েছে। তো আমি আসলে একা ঘুরি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ডরমিটরিটাকে প্রেফার করি। তো আমার মতো যারা একা ঘুরতে পছন্দ করেন বা একা ঘুরেন তাদের জন্য কিন্তু ডরমিটরি সেফ একটা জায়গা। তাছাড়া বাজেটের মধ্যে ঘুরতে চাইলে তো ডরমিটরির উপরে কোনো কথাই নেই। তো আমি আমার পুরো ডরমিটরিটা আপনাকে ঘুরিয়ে দেখেছি। জাস্ট ডরমিটরি রুমটা কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখাই। আর এইখানে মানে জাস্ট এখন আমার আশেপাশে সবাই ঘুমাচ্ছে, দ্যাটস ওয়াই আমাকে খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। জাস্ট আমি আপনারা জাস্ট আমার রুমটা একটু দেখেন। জাস্ট এই রুম তো জাস্ট একজন মানুষ হতে পারবে, একজন মানুষ ঘুমোতে পারবে এরকম একটা বিছানা দেয়া। আর এরকম পর্দা রয়েছে, জাস্ট পর্দাটা লাগিয়ে ঘুমিয়ে পড়বেন। আর এইখানে হচ্ছে একটা লকার রয়েছে।
আর চার্জার একটা পয়েন্ট রয়েছে। তো এটা অফ করলেই হচ্ছে লাইটগুলো অফ হয়ে যাবে। আর এই যে লকার রয়েছে, এই লকারে কোনো তালা ওরা দিবে না। তো এটাকে সেভ রাখতে হলে হচ্ছে নিজেদেরকে লক নিয়ে আসতে হবে সাথে করে। ডরমিটরিটা বুক করবেন কিভাবে সেটা একটু বলি। ঢাকা থেকে আসার আগেই হচ্ছে আমি ডরমিটরিতে মানে অনলাইনে হচ্ছে বুক করি। কারণ ব্যাংককে হচ্ছে সিস্টেমটা একটু অন্যরকম। এখানে এসে পেমেন্ট করলে হচ্ছে টাকা বেশি কাটবে। যদি ঢাকা থেকে বুক করে আসা যায় সেক্ষেত্রে হচ্ছে অনেক টাকা সেভ হবে। আর এই ডরমিটরিটা আমি নিয়েছি ২ দিনের জন্য। ২ দিনে আমার খরচ পড়েছে $১৮। আ মানে এটা হচ্ছে খাওসান রোড থেকে জাস্ট ১০ মিনিট হেঁটে ভেতরে ঢুকতে হয়। নিচের পরিবেশটা সুন্দর বাট এখানে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আপনারা পাবেন না। আমি এর আগে হচ্ছে সিঙ্গাপুরে একটা ডরমিটরিতে ছিলাম। ওইটা বেশ ভালো ছিল। ডাইনিং স্পেস ছিল এবং ওইখানে কেউ খেতে চাইলে, রান্না করতে চাইলে বা গরম করতে চাইলে সবকিছু করা যেত। বাট এইখানে কিচ্ছু নেই। একদম পানিটা খেতে চাইলেও হচ্ছে, পানিটা কিনে খেতে হচ্ছে। জাস্ট একটু গরম পানিটা চাইলে হয়তোবা ওরা দিচ্ছে। বাট এটা আমার কাছে একটুও ভালো লাগেনি। তো আমি বলব যে কেউ যদি খাওসানপুরে এই ডরমিটরিতে থাকতে চান, আপনাদের ইচ্ছে। বাট আমার এটা ভালো লাগেনি। জাস্ট ২ দিন আমি পে করেছি বলেই আমি ২ দিন আসলে এখানে থাকলাম। আর তার আরেকটা কথা, এটা হচ্ছে অনলাইনে হচ্ছে রেটিং ছিল 9 পয়েন্ট। তো আমি ভাবলাম যে এটা এত ভালো রিভিউ দেখেছি, এটা মেবি ভালো হবে। বাট ওইটা আসলে পুরোই ভুল ছিল। আমি পরে শুনলাম যে এখানে যে আরো ডরমিটরি রয়েছে, ওগুলো রেটিং কম, ওইখানে নাকি চুরি-টুরি হয়। তো ব্যাংককে যারা ডরমিটরিতে থাকার চিন্তা করবেন, তারা অবশ্যই সাথে করে লক নিয়ে আসবেন। আপনার জিনিসপত্র আরো সেফ থাকবে। আমার আজকের ব্লগ এ পর্যন্তই। আশা করি আপনাদের যে ইনফরমেশনগুলো দিতে পেরেছি তা আপনাদের কাজে লাগবে। পরবর্তী ব্লগ আসা পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।